2 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন যদি আমি বলি তাহলে -3 এটা কি ধরনের সংখ্যা একটু বলেন তো? -3 ঋণাত্মক সংখ্যা। -3 কি ধরনের সংখ্যা? ঋণাত্মক সংখ্যা স্যার। একই রকম ভাবে যদি বলি -5 কি ধরনের সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। বলেন বলেন বলেন, দ্রুত দ্রুত। -2 কি ধরনের? ঋণাত্মক মৌলিক সংখ্যা হবে স্যার। ঋণাত্মক মৌলিক সংখ্যা বলে কিছু নেই। যদি এটা বইলে আমরা স্ট্যান্ডার্ড মানে এস্টাবলিশড করে দিতে পারি তাহলে কিন্তু নোবেল পুরস্কার পাবো নিশ্চিতভাবে। আর আপনারা নোবেল পুরস্কার পেলে তো আমি একটা পাবো, যে এর ছাত্ররা নোবেল পুরস্কার পাচ্ছে, একাধিক ছাত্র, তাহলে এরও তো একটা নোবেল পুরস্কার দেওয়া লাগে, তাই না? অল ক্রেডিট আপনার উপরে যাবে। হ্যাঁ, অল ক্রেডিট আপনার উপরে যাবে স্যার। হ্যাঁ। আর যখন নিয়ে পাগলাগারদে ভর্তি করবো তখন তো ক্রেডিট আমার উপরে যাবে। জি স্যার। এই তাহলে সব ক্রেডিট যদি আমার উপরে যায় তাহলে আমি কিভাবে -3 কে ঋণাত্মক মৌলিক সংখ্যা বানাই? আচ্ছা, আমরা একটু আসি। আমরা স্বাভাবিক সংখ্যা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। মনে আছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার কাকে বলে? এই কারা যেন সাইড টক করতেছেন, এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে একটু বলেন দেখি, মনে আছে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। এত দেখে দেখে বলতেছেন স্যার, দেখি নাই। দেখেন, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এই ওইখানে মানে ইয়ে আছে মিস্টার হাফিজুর, একটু বলেন তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? মিস্টার হাফিজুর, মিস্টার হাফিজুর। হ্যাঁ স্যার। স্বাভাবিক সংখ্যা কাকে বলে বলেন? স্যার, সকল পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। সকল পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে -2 এটাও তো একটা পূর্ণ সংখ্যা, এই কি স্বাভাবিক সংখ্যা হবে? -2 একটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হবে না স্যার। আচ্ছা, না এখন শোনেন হাফিজুর সাহেব, আমি ম্যাথে যে ক্লাসটা করিয়েছি, আপনারা আসলে এই ক্লাসের ডেপথ বা এই ক্লাসের ওয়েট কতটুকু আপনারা নিতে পারছেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি এইটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি, মানে টোটাল ভূভারতে আপনি খুঁজলে এই টাইপের একটা ক্লাস পাবেন না। জি স্যার। বুঝতে পারছেন? একটু ডেপথটা বুঝতে হবে। আমার ক্লাসগুলো একটু দেখেন, একটু দেখলেই তো হয়, একটু দেখলে ক্লাসগুলো হয়ে যায় না, একটু দেখবেন। জি স্যার। আচ্ছা, তো আসেন, স্বাভাবিক সংখ্যা হলো মূলত ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই সংখ্যাটা হবে ধনাত্মক, এইখানে ধনাত্মক, তার মানে কি 1 2 3 4 5 6 ইত্যাদি। 0 হবে না, আর ঋণাত্মক সংখ্যাগুলো হবে না। বোঝা গেছে? 0 হবে না, ঋণাত্মক সংখ্যাগুলো হবে না। তো এই আমরা ইয়েটা শিখলাম, মানে শুনলাম, স্বাভাবিক সংখ্যাটা আমরা শুনলাম, ঠিক আছে? এখন এই যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার এটাকে ভাগ করতে পারি আমরা 3 ভাগে। কিভাবে 3 ভাগে ভাগ করতে পারি আমরা? দেখেন, প্রথমেই হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা,
তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তারপরে হচ্ছে কি, একটি আলাদা একটি সংখ্যা এক, যেটা গণিতে একটি বিশেষ সংখ্যা। তাহলে বোঝা গেছে যে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে আমাদের মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, তারপর হচ্ছে আমাদের এক। তো তাহলে মৌলিক সংখ্যাটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাহলে মৌলিক সংখ্যা মাস্ট বি কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। মাস্ট বি কি হতে হবে? তাকে পূর্ণ সংখ্যা হতে হবে। আর কি হতে হবে তাকে? এবং ধনাত্মক হতে হবে স্যার। ধনাত্মক সংখ্যা হতে হবে। কি হতে হবে? ধনাত্মক সংখ্যা। তাহলে এবার আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কিভাবে দিতে পারি আমরা একটু বলেন তো। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা তাহলে কিভাবে দিতে পারি? সকল পূর্ণ ধনাত্মক সংখ্যাই মৌলিক সংখ্যা। এই সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা, এইটা বলা যাবে না। লিখেন, আমার সাথে খাতায় লিখেন, আমি বলি খাতায় লিখেন। স্যার বলেন। যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, লিখছেন? জি স্যার লিখছি। আমি আবার একটু বলি, যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। এটা পূর্ণ কথাটা লিখে দেন, অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। ওই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু বলেন তো মৌলিক সংখ্যাগুলো কি হবে বলেন। এক নম্বরে বলেন মৌলিক সংখ্যা কি হবে? এক নম্বর হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুই নম্বর আমরা কি লিখতে পারি বলেন? মৌলিক সংখ্যার উৎপাদক দুইটি। আচ্ছা, এখানে একটু লিখে নেন, যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক দুইটি, অধিকতরভাবে আমরা চারটি বলতে পারি। আচ্ছা, অধিকতরভাবে চারটি বলতে পারি আমরা। সেটা কীরকম? যেমন আমি যদি 3 লিখি, তাহলে 3 এর উৎপাদক কয়টি হতে পারে বলেন তো? দুইটি। কি কি? 1 আর কি 3। আচ্ছা, আমরা তো -1 -3 এটাও তো চিন্তা করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তো তার মানে কি আমরা 3 এর উৎপাদক, যেমন আমরা যদি ফর এক্সাম্পল 7 যদি চিন্তা করি, তাহলে 7 এর উৎপাদক আমরা কয়টি লিখতে পারি বলেন তো? +-1, আরটা কি লিখতে পারি? +-7, হয় না? হয়তো হয় কি না বলেন?
আচ্ছা শারমিন, আপনি কি বুঝতে পারতেছেন? শারমিন, জি স্যার। আচ্ছা একটু নোট নিয়ে রাখেন। আমরা এই ক্লাসগুলো যদিও একটু আবার আপলোড দিয়ে দেব, তারপরে একটু নোট নিয়ে রাখেন। আচ্ছা তাহলে এবার আসেন আমরা একটু 3 নম্বরে আসি। 3 নম্বরে লিখেন, যে কোনো মৌলিক সংখ্যাকে, 3 নম্বরে লিখে রাখেন, যে কোনো মৌলিক সংখ্যা কেবলমাত্র একটি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। যে কোনো মৌলিক সংখ্যা কেবলমাত্র একটি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। একটি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এই লাইনটার মানেটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, মানে যেই সংখ্যা ওই সংখ্যার দ্বারাই বিভাজ্য হবে অর্থাৎ শুধুমাত্র। একটি মৌলিক সংখ্যা কেবলমাত্র তার নিজের দ্বারা বিভাজ্য হবে, অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, জি তার স্যার। নিজের দ্বারা, তার নিজের দ্বারা বিভাজ্য হবে। এটুকু কি বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি এটুকু বুঝতে সমস্যা না থাকে তাহলে এবার একটু আমাকে বলেন তো, 3 কি মৌলিক সংখ্যা না? জি স্যার। হ্যাঁ, তাহলে -3 এটাও মৌলিক সংখ্যা। এই এতক্ষণ পড়াইলাম, এখন উঠে না, বসে স্যার। আবার বলেন ঋণাত্মক সংখ্যা। এইটা ঋণাত্মক সংখ্যা কি মৌলিক হতে পারবে? না স্যার। পারবে না, না মৌলিক স্যার। হতে? পারবে না। তাহলে ও। এইটা মৌলিক, এটা কি মৌলিক বুঝতে হবে? এটা হবে না। হুম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আপনারা আমরা আরেকটুকু পড়ব, মৌলিক সংখ্যার চেনার উপায়টা আমরা একটু পড়ব। ঠিক আছে? তো মৌলিক সংখ্যা চেনার উপায় যদি পড়ি তাহলে আমাদের একটু স্ক্রিনে তো আমরা আছি, আমরা আরেকটা চার্টে যাব। আচ্ছা, এই যে আমার স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এরকম একটা চার্ট আঁকেন। এরকম একটা চার্ট আঁকেন। আল্লাহ। আঁকছেন? চার্ট আঁকছেন? স্যার টাক্সি লিখা হয়নি স্যার, লিখেনি। হ্যাঁ, একটু দ্রুত দ্রুত। লিখছেন? জি স্যার। আচ্ছা, 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 এই চার্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু মনোযোগ দিয়ে চার্টটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা চার্টটা যদি একটু বোঝার চেষ্টা করি, এবার দেখেন তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটি বলেন? 4টি। কি কি? 2, 2, 3, 3, 5, 7। 5, 7। 1-এর কথা কেন বললেন একটু বলেন তো?
একের কথা কেন বললেন একটু বলেন। আচ্ছা, ওই কারণটা আমরা একটু পরে দেখবো। তাহলে এখানে আছে কয়টা আমাদের? 4টি। আচ্ছা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি একটু বলেন তো? এটাও 4টি। 11, 13, 17, 19। তাহলে কয়টি? 4টি। আচ্ছা, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। কি কি? 23, 23, 29, 29। আচ্ছা, 31 থেকে 40-এ মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। কি কি? 31, 37। 37, 41 থেকে 50, 3টি। 41, 43, 47। লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। 51 থেকে 60 মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 53, 59। আচ্ছা, 61 থেকে 60-এ মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কি কি? 61, 67। 71 থেকে 80, 71, 73, 79। কয়টি? 3টি। 81 থেকে 90, 2টি। 83, আরটা কত? 89, 89। আর 91 থেকে 100, 1টি। একটি। কত? 97। 97। আচ্ছা, তোলেন, দ্রুত তোলেন। তুলছেন? জি স্যার। এখন এটা যেন খাতায় যেন না থাকে, এটাকে পুরোপুরি আমাদের মাথায় নিতে হবে। এটাকে আমাদের পুরোপুরি মাথায় নিতে হবে। যদি এটা আমাদের মাথায় থাকে তাহলে আমরা খুব সহজে যে কোনো মৌলিক সংখ্যা আমরা খুঁজে বের করে ফেলতে পারবো, অন্তত 1 থেকে 100-র মধ্যে। এখন একটা জিনিস একটু খেয়াল করুন তো, খুব গভীরভাবে একটু লক্ষ্য করুন। আর আমার সাথে মৌলিক সংখ্যার আমি যতগুলো ক্লাস করাবো, সেটা হোক গণিতের, হোক সেটা বাংলার, হোক সেটা ইংলিশের, আমি বা আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা যারা আছেন, আর এর মধ্যে আমি যে ক্লাস করাবো ওই ক্লাসটুকু যদি আপনারা পুরো মাথায় নিতে পারেন, আমি বিশ্বাস করি যে আপনারা গণিতে কখনো আটকাবেন না বা ইংলিশে কখনো আটকাবেন না। ঠিক আছে? আমার পড়ালেখার স্টাইলটাই এইরকম, আমাদের সব মাথায় চলে যেতে হবে, বই খাতায় থাকবে, আমরা যদি কখনো একটু ভুলে যাই তাহলে দেখে নেব। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন তো, এইখানে একটু খাতায় নোট লিখুন, একটা খাতার মানে এর নিচে একটু নোট লিখুন। 1 নম্বর দিয়ে লিখুন একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বলেন তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2 স্যার। 2। আর কোনো জোড় মৌলিক সংখ্যা আছে? না না স্যার। স্যার। আচ্ছা, 2 নম্বরে লিখুন পরপর বা ক্রমিক মৌলিক সংখ্যা। ক্রমিক মৌলিক সংখ্যা কোনটা বলেন তো? 2, 3, 5। 2, 2, 3। কি কি? 2, 3, 3 আছে। এরপর এরকম পরপর মৌলিক সংখ্যা পাবেন? না স্যার। আচ্ছা, কেন পাবেন না একটু কারণটা কি বলতে পারবেন যে এই কারণে পাবো না? জানি না স্যার। এই তার কেন কারণ জানেন? হচ্ছে অন্য সবগুলো হচ্ছে বিজোড় স্যার। আর বিজোড় তো অন্য সবগুলো বিজোড় থাকার কারণে স্যার পরপর পাওয়া যাবে না স্যার। এই মাত্র আর এক যোগ বললেন যে করে দুইটা একমাত্র ভাগ হয়ে জোড় যাবে। মৌলিক সংখ্যা হলো 2, ঠিক আছে? জোড় মৌলিক সংখ্যা 2 বলছেন না, তো আপনি তো যতগুলো মৌলিক সংখ্যা পাবেন সেগুলো আপনি বিজোড়ের মধ্যেই পাবেন, আর বাকি যত জোড় সংখ্যা আছে সবগুলোকেই 2 দ্বারা ভাগ করা যায়। এই কারণে একমাত্র জোড় মৌলিক সংখ্যা আপনি 2 পাবেন, আর কোনো জোড় মৌলিক সংখ্যা পাবেন না। বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার একটু বলেন তো, 1 রে কি করব আমরা? এই বেচারারে কোথায় রাখবো? বলেন, ওইখানে একটু লিখে রাখেন, আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। লিখেন 1 জোড় বিজোড়, সরি 1 যৌগিক মৌলিক কোনোটিই নয়, বা মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। 1 গণিতে একটি বিশেষ সংখ্যা যা
মৌলিক যৌগিক কোনটি নয়। লিখছেন? লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, লেখা হলে এবার একটু লিখেন মৌলিক সংখ্যা চেনার উপায়। এটা আগেই লিখছেন মনে হয়। আচ্ছা, এবার একটু আমার সাথে খেয়াল করুন, আমি আগে যা লিখালাম এবার একটু তার সাথে একটু লক্ষ্য করুন আপনার বোর্ডের দিকে। আচ্ছা দেখেন তো, কোন সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে তাকে মৌলিক হতে পারবে? একক স্থানে কোনটাই জোড় সংখ্যা নাই স্যার। হ্যাঁ, জোড় সংখ্যা নাই। খেয়াল করেন তো, শূন্য শূন্য হবে না, শূন্য থাকলে হবে না। 5 থাকলে হবে? 5ও নাই স্যার। 5 থাকলেও হবে না, একমাত্র 5 আছে, এরপর আর 5 হবে না। তাহলে দেখেন এখন আমরা মৌলিক সংখ্যাগুলোর একক স্থানে কি পাচ্ছি? হ্যাঁ, 3, 7, 9, 1। ঘুরিয়ে ফিরে দেখুন তো প্রত্যেকটা মৌলিক সংখ্যা শেষ অবস্থানে 1, 3, 7, 9 আছে কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে লিখুন মৌলিক সংখ্যার একক স্থানে 1, 3, 7, 9 থাকে। স্যার এগুলো কি 100-র পরে যেগুলো সেগুলো তো কি একই? সব পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সবগুলোর একক স্থানে 1, 3, 7, 9 থাকতে হবে। স্যার আর একবার মৌলিক সংখ্যার একক স্থানে 1, 3, 7, 9 থাকে। মৌলিক সংখ্যার একক স্থানে 1, 3, 7, 9 থাকে। এর বাইরে যদি অন্য কোনো অঙ্ক আসে চোখ বুঝে সেইটা মৌলিক হবে না। এবার আমি একটু এই বোর্ডটা একটু মুছবো, এই বোর্ডটা একটু মুছে আমি আরেকটা লেখা দেখাবো। মৌলিক সংখ্যা কিভাবে চিনবেন, নিশ্চিতভাবে মৌলিক সংখ্যা চেনার উপায়। একটু খেয়াল করবেন খুব ভালোভাবে, কারণ এই কথাটা আপনাদের কাছে একটু জটিল মনে হবে। মৌলিক সংখ্যা চেনার নিশ্চিত উপায়, নিশ্চিত উপায়। এই আপনারা যারা আছেন মাঝে মধ্যে একটু ওই যে ওয়াজে গেলে হুজুরেরা বলে না সাল্লাল্লাহ সাল্লাল্লাহ জি, স্যার। বলতে, ওরকম একটা সাল্লাল্লাহ সাল্লাল্লাহ বলবেন, তা না হলে তো আমি বুঝতে পারতেছি না আপনারা কি বুঝতেছেন না বুঝতে পারতেছেন না, নাকি আদৌ আমার কল কেটে গিয়েছে, যেহেতু আমি বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ। বুঝতেছি স্যার। আচ্ছা, নিশ্চিত উপায় আমি একটু আপনাদের কাছে কঠিন মনে হবে, ঠিক আছে? তো আমি একটু লিখি, একটা মানে যে কোনো একটা সংখ্যা আপনি নেবেন, ধরেন আপনাকে বলা হলো 141, এটা মৌলিক সংখ্যা কি না, ঠিক আছে? এখন এইটা বের করতে হলে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। এটার উপায়টা হলো যে আপনি এটাকে প্রথমে আগে বর্গমূল করবেন, বর্গমূল করে এর আনুমানিক বর্গমূলটা বের করবেন। তো এখানে তার আনুমানিক বর্গমূল কত হবে? 12 12 144, তাহলে আনুমানিক বর্গমূল হবে 11 পয়েন্ট সামথিং, ধরো 7 8 সামথিং। আমি এক্সাক্ট জানি না বা এক্সাক্ট ভ্যালুটা আমার দরকার নেই। এখন এই যে 11 পেলাম আমরা, 11.78 পেলাম, আমাদের কাজ হবে এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে আমরা লিখব। এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি হতে পারে? 2 হতে পারে, 3, 5, 7 আর 11 নিয়ে যায়। বুঝাতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, এখন আপনি যেই কাজ করবেন, এই যে মৌলিক সংখ্যাগুলো যেগুলো আপনি লিখলেন ছোট, এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা এইটাকে আপনারা ভাগ করার চেষ্টা করবেন। তো 141কে আপনারা ভাগ করেন প্রথমে 2 দ্বারা, 2 দিয়ে যাবে না কারণ এটা বিজোড় সংখ্যা। 3 দিয়ে যাবে না, কেন? কারণ 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা জানি, 4 আর 1 5, 5 আর 1 কত 6, ও তাহলে 3 দিয়ে যাবে। 3 4 কত? 141 ভাগ 3,
তিন চারা কত? 3 চারা 12, হাতে থাকে আমার 2, 3 সাতা 21। তাহলে বুঝতে পারতেছেন আমরা কি কাজ করছি? জি স্যার। আচ্ছা, অর্থাৎ আমাদের এই ছোট মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে, ছোট মৌলিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে হবে। যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা, আর যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা না। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, যদি এটা বোঝাইতে পারি তাহলে একটু আপনারা দেখেন তো 131 মৌলিক সংখ্যা কিনা এটাকে একটু চেক করে আসেন। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের 131-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে হবে। 2, 3, 5, 7, 11। 12 যাবে না, কারণ 12 12 144। এবার আমি ভাগ করার চেষ্টা করি, 2 দ্বারা ভাগ করি, হবে না। যাবে না। 3 দ্বারা যদি ভাগ করি, 3 এর একে 4 এর একে 5, হবে না। 5 দ্বারা যদি ভাগ করি তাও হবে না, কারণ একক স্থানে 5 নেই। 7 দ্বারা যদি ভাগ করি, 7 দুগুণে 7 একে 7, 6 61, হবে না। 11 দ্বারা যদি ভাগ করি, হবে না। তাহলে এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা স্যার। মৌলিক সংখ্যা। বুঝে গেছে সিস্টেমটা কিভাবে আমরা মৌলিক সংখ্যা বের করব? জি স্যার। জি স্যার। স্যার এখানে ওই যে আপনার 3 1 4 1 5 এইভাবে হিসাব করলেন, এটা একটু ক্লিয়ার। হ্যাঁ বলেন বলেন, আবার বলেন। স্যার এই যে আপনি বললেন যে 3 দ্বারা যাচ্ছে না, 3 1 4 1 5, এটা কি হিসাবে হিসাব করতেছেন? এখন এই হিসাবের জন্য আমার সাথে ক্লাস করতে হবে। সব হিসাবই আপনারা পাবেন, আমার সাথে ক্লাস করতে হবে। আমার সাথে ক্লাস না করলে তো হিসাব পাবেন না, বুঝছেন? আর হিসাব এগুলো বিভিন্ন অনলাইনে অফলাইনে বহুত বইপত্রে আছে, কিন্তু আমি উসমান নাই। আমার সাথে ক্লাস করেন, আমার থেকে আরো ভালো পারবেন এগুলো আমি কিভাবে বের করেছে। ক্লাস করতে হবে। যেমন আজকে ক্লাস, ম্যাথের ক্লাস নেই, 3 জন না 4 জন আছেন আপনারা, এটা খুব কষ্টদায়ক। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? এখন যে বিষয়টা হচ্ছে কি, এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের মানে মূলত সমস্যাটা যেটা দাঁড়াবে, আমাদের সমস্যাটা আমরা একটু এটাকে সিম্পলিফাই করে ফেলি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব আমরা, ঠিক আছে? তো এইখানে আমাদের 2 দিয়ে ভাগ করার দরকার নেই, আমরা শুধু ভাগ করব 3 দ্বারা, 7 দ্বারা, ঠিক আছে? যদি 3 এবং 7 দ্বারা যদি ভাগ না হয় তাহলে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে। এর কারণটা কি দেখেন, 1 থেকে 100 পর্যন্ত যখন আমি সংখ্যা যখন লিখব, আমরা ওই সংখ্যার একক স্থানে যদি 0 আর জোড় যদি থাকে ওইটাকে তো বাদ দিয়ে দেবো, তাই না? জি স্যার। হ্যাঁ, আর যদি 5 থাকে তাহলে ওইটার মৌলিক সংখ্যা হতে পারবে না। যেমন ফর এক্সাম্পল আমি যদি 87 যদি বলি, ধর আমি যদি প্রথমে বলি আপনার যদি বলি আমি ধরেন 85 যদি বলি, বলেন তো এটার কি মৌলিক হওয়ার কোনো সুযোগ আছে? না স্যার। এটা শুরুতেই বাদ, কেন বলেন? 5 আছে একক স্থানে 5 আছে, শুরুতেই বাদ। তো আমরা আগে ওরকম বাদ দিয়ে দেব, যদি জোড় থাকে সেইটাকে বাদ দিয়ে দেব, আর যদি 5 থাকে সেইটাকে আমরা শুরুতে বাদ দিয়ে দেব। এরপরে যদি থেকে যায় কোনোটা, তাহলে আমরা কত দ্বারা ভাগ করার চেষ্টা করব? 3 এবং 7 দ্বারা। যদি 3 এবং 7 দ্বারা বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটা মৌলিক। যেমন 8 এবং 7, বলেন তো এটা মৌলিক কিনা? আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 3 7 21। জি স্যার, এটা মৌলিক না স্যার। এটা মৌলিক না, 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন এটাকে একটু দেখেন তো 89 এইটা মৌলিক কিনা একটু চেক করেন। শুধু সিম্পল 3 এবং 7 দিয়ে চেক করেন। এটা তো মৌলিক সংখ্যা স্যার। এইটা মৌলিক সংখ্যা, কারণ 3 দ্বারাও ভাগ যায় না, 7 দ্বারাও ভাগ যায় না। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 না, যে কোনো মৌলিক সংখ্যায় সবার আগে আমাদের এই শূন্য বাদ দিতে হবে, একক স্থানের জোড়টাকে বাদ দিতে হবে, 5 থাকলে সেটাকে বাদ দিতে হবে। এবার 143 সেটাকে একটু চেক করেন।
এর তো মৌলিক সংখ্যা না স্যার। কিভাবে বুঝলেন? স্যার ভাগ 11 দ্বারা জি 11 দ্বারা ভাগ যাচ্ছে স্যার। 11 দ্বারা ভাগ যাচ্ছে। আচ্ছা 13 এবার লিখেন, আমার সাথে একটু লিখেন, ফাইনাল একটা লাইন লিখেন। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার উপায় বা মৌলিক সংখ্যা নিশ্চিত করার উপায়। বুঝছেন? আচ্ছা শারমিন, আপনি কি আছেন, লাইনে আছেন? জি স্যার। বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা আচ্ছা লিখেন 1 থেকে 200 পর্যন্ত। সবার আগে যেগুলো মৌলিক হতে পারবে না আমরা সেটাকে বাদ দেব। কোনটা কোনটাকে বাদ দেব বলেন? 0 একক স্থানে 0 থাকলে বাদ দেব। একক স্থানে জোড় সংখ্যা থাকলে বাদ দেব, একক স্থানে 5 শূন্য থাকলে বাদ জোড় দেব। থাকলে ওইটা শুরুতেই বাদ। আর কি থাকলে বাদ দেব? 5 থাকলে স্যার। 5 থাকলে বাদ দেব। বোঝা গেছে? এরপরে আমরা ফাইনালি যখন চেক করব, কনফার্ম যখন করব, তখন 1 থেকে 100 পর্যন্ত আমরা ট্রাই করব কত দ্বারা বলেন তো? বাদ দেওয়ার পর যদি থেকে যায় তাহলে আমরা ট্রাই করব কত দ্বারা? 3 এবং 3 7 এবং 7 দ্বারা। আর 101 থেকে 200 পর্যন্ত এটাকে আমরা ট্রাই করব কত দ্বারা বলেন? 3, 7, 11 দ্বারা। 11 হ্যাঁ 13 দ্বারাও হবে। 13 দ্বারা আমাদের চেক করতে হবে। 14 14 196, ওটা তো আর মৌলিক সংখ্যা না। 13 169, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের শর্টকাট, একদম বেসিক শর্টকাট। এর থেকে মনে হয় না মৌলিক সংখ্যা আর কেউ সহজভাবে চাকরির পরীক্ষা যেগুলো আসে, চাকরির পরীক্ষা দেয়ই আমাদের 101 থেকে 200 পর্যন্ত, সরি মানে 1 থেকে 200 পর্যন্ত, এর মধ্যেই দেয়। কারো কোনো কি প্রশ্ন আছে? স্যার অনেক সময় বড় অনেকগুলো দিয়ে দেয় না, এর ভিতরে মৌলিক সংখ্যা ওইটা সাধারণত প্রাইমারি, এনটিআরসি, বিসিএস এ আমি এখন পর্যন্ত পাইনি। ওগুলো এমনি আসে না স্যার। আসলেও আপনি ওটা ট্রাই করে যাবেন। যেমন আপনি আনুমানিক বর্গমূল বের করবেন, আনুমানিক বর্গমূল বের করে কত পর্যন্ত যেতে পারে। এখন আমাকে বলা হলো 673 মৌলিক সংখ্যা কি না, তা আমি কি করব? 20 20 400, 25 25 625, যদি এটা দেয় না 25 25 625, আচ্ছা 26 26, তাহলে আপনি এই যে মৌলিক সংখ্যাগুলো আছে 3 5 7 11 13 17 19 23 এগুলো দিয়ে ভাগ করে দেখবেন যদি এগুলো দেন। আচ্ছা আমি কি এখন এটাকে একটু মুছবো? জি স্যার। আচ্ছা কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা খুবই ভালো লাগলো। এবার লিখেন, আমার সাথে লিখেন, নোট দিয়ে লিখেন, নোট। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি বলেন তো? 25টি। 25টি, থ্যাঙ্কস। সিরিজটাকে মনে আছে? একটু আগে আমি যে সিরিজটা করিয়ে আসছি সেই জি সিরিজটা স্যার। কি কি বলেন? সিরিজটা বলেন। 4 4 2 2 32 21। আচ্ছা আমিনুল, আপনি বললেন না, বাকি আরেকজন বলেন। 4 4 2 2 3 2 2 3 2 1। 4 4 2 2 3 2, না আবার একটু বলেন, একটু আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন। স্যার আমি যেভাবে পড়ছি আগে সেভাবে পড়তেছি। না সেইটা বলেন, আস্তে আস্তে বলেন, আপনার পড়া নিয়ে সমস্যা নেই। 4 4 2 2 3 2 3 2 1। হ্যাঁ এবার বলেন আপনি, এই সিরিজটা মুখস্থ করছেন কি এভাবে? 44 22 32 23 21 এভাবে মুখস্থ করছেন? জি স্যার। হ্যাঁ আমি ওইটাই জানতে চেয়েছি। আমি আমিনুলকে থামিয়ে দিয়েছি, কারণ আমিনুল তো ও তো আমার কাছে আগে পড়ছে, ওদেরকে সিঙ্গেল ডিজিট হিসেবে আমি পড়িয়েছিলাম, নাকি মিস্টার আমিনুল?
সিঙ্গেল ডিজিট হিসেবে পড়িয়েছিলাম না? জি স্যার, সিঙ্গেল ডিজিট হিসেবে পড়াইছিলেন। আমি সিঙ্গেল ডিজিট হিসেবে মুখস্থ রাখতে হবে। এই শুধু এই আমার আরাফাত আর হাফিজ সাহেব ওনারা কোথায়? ওনারা দিকে কোনো কথাবার্তা বলতেছেন না? স্যার আছে স্যার। হ্যাঁ, তো কথা বললাম না মাঝে মধ্যে একটু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলবেন। স্যার আমি মুখস্থ করছি 44 223 223। হ্যাঁ ওইটা বাদ এইভাবে সিঙ্গেল ডিজিট হিসেবে মনে রাখবেন। 4 4 2 2 3 2 2 3 2 1 সিঙ্গেল ডিজিট হিসেবে মনে রাখবেন। কেন মনে রাখবেন একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা এবার লিখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল। এটা পরীক্ষায় দেয়। কত বলেন তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল? বলেন। 50 50 5050 নাকি? এই 5050 হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যার যোগফল। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060। 1060 মৌলিক সংখ্যা স্যার। হ্যাঁ যোগফল হচ্ছে 1060 1060। এবার লিখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়। যোগফল 1060। মৌলিক সংখ্যার গড় 1 কত থেকে হবে 100 বলেন? পর্যন্ত 25 দিয়ে ভাগ করলে হবে। 1060 কে 42 দ্বারা ভাগ করবে, সরি 25 দ্বারা ভাগ করবেন। তো 25 দ্বারা ভাগ করলে আসবে 42.40। ওইখানে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা আমি একটু নিচে লিখে দিই। 42.40 গড় হচ্ছে 42.40। এটা আমার জানা ছিল না। এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা 42,400। আচ্ছা এরপর আমি এটাকে একটু মুছবো। আমি কি মুছতে পারি? জি স্যার। এটাকে আমি একটু মুছি। এটাকে মুছলে এবার লিখেন 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যার কয়টি বলেন? 21টি। মৌলিক সংখ্যা 21টি। 101 থেকে সিরিজ কি বলেন তো? 41 13 12 14 41 13 12 14 22 40 13 12 22 22 14 24 24 41 13 12 41 13 12 22 24 14 স্যার। 14। আচ্ছা আচ্ছা এইটাকে এখন আপনারা যেভাবে পারেন মুখস্থ করেন। এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। 41 13 12 22 14 এইভাবে মুখস্থ করতে পারেন। 4 1 4 1 1 3 1 যেভাবে পারেন আপনারা মুখস্থ করেন। এটা নিয়ে আমার কোনো মানে নির্দেশনা নেই। আচ্ছা এবার আরেকটুকু লিখেন, নিচে লিখেন 31,22,000। হ্যাঁ 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি। 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 16টি। 16টি। হ্যাঁ লিখছেন? এরপরে লিখেন 301 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি। 301 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি। 401 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 17টি। এগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 1 থেকে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো 95টি। আর 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো 168টি। এটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। এটুকু কি আমি বুঝতে পারি? জি স্যার।
স্যার 1 থেকে 1000 পর্যন্ত কয়েকটি? 168 হ্যাঁ 168 আমি মুসলাম। জি স্যার। আচ্ছা এবার আসেন আমি একটু যে প্রশ্নটাকে আমি আগে রেখে গিয়েছিলাম যে আমরা যে এককে আমরা মৌলিক বলতে পারতেছি না, কৃত্রিম বলতে পারতেছি না, সরি যৌগিক সংখ্যা বলতে পারতেছি না। তো আমরা ওইটাকে পরে দেখাবো যৌগিক সংখ্যা কি, এটা আমরা একটু পরে দেখাবো। আচ্ছা তো এবার আসেন আমরা এক কেন মৌলিক সংখ্যা নয় আমরা সেটা একটু জানার চেষ্টা করব। এইখানে একজনের নাম আছে ইরাটোস্থেনিস, এই ভদ্রলোকের নামটা কি শুনছেন কখনো আপনারা? জি স্যার। হ্যাঁ কি মানুষ সে, কেমন মানুষ, কি কারণে শুনছেন আপনারা? স্যার আমি ইতিহাস বইতে সম্ভবত শুনছি, পড়ছি ইতিহাস বইতে পড়ছেন। ইনি একজন ইতিহাসবিদ, একজন গণিতবিদ, এবং এই ভদ্রলোক আরেকটা কারণে বিখ্যাত। আজ থেকে প্রায় 3000 বছর আগে এই ভদ্রলোক কেবলমাত্র একটা লাঠি দিয়ে পৃথিবীর পরিধি মেপে ফেলেছিলেন। বুঝতে পারছেন? কেবলমাত্র একটা লাঠি দিয়ে পৃথিবীর পরিধি মেপে ফেলছিলেন। আলেকজান্দ্রিয়া লাইব্রেরির একজন অধ্যক্ষ ছিলেন উনি। আচ্ছা এই ভদ্রলোক একটা অ্যালগরিদম তৈরি করেছিলেন, বা আমরা যদি এখন আমাদের ভাষায় যদি বলি একটা অ্যাপ তৈরি করেছিলেন, যেইটাই বলি এই অ্যাপটা দিয়ে আমরা যে কোনো মৌলিক সংখ্যা বের করে ফেলতে পারি, এবং এই অ্যাপটাকে ওনার নাম অনুসারে বলা হয় ইরাটোস্থেনিসের ছাঁকনি বলা হয়। বুঝতে পারছেন? এই ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে মৌলিক সংখ্যাগুলোকে আমরা আলাদা করতে পারি। তো আমি একটা উদাহরণ একটু দেখাই, একটু কেয়ারফুলি লক্ষ্য করবেন। আর এই ক্লাসটা যেহেতু রেকর্ড ক্লাস থাকবে পরে দেখে নেবেন, এখানে তোলার দরকার নেই, পরে তুলে নেবেন। প্রথমে আমরা যে কাজ করব, প্রথমে আমরা 1 থেকে মৌলিক সংখ্যাগুলোকে বের করার চেষ্টা করব। আচ্ছা আমরা জানি 1 মৌলিক না, এখন ধরে নিলাম 1 মৌলিক। খেয়াল করেন এই লাইনটিও খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা যে সংখ্যাগুলো আরেকটা মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সে কি মৌলিক হবে? যদি কোনো একটি সংখ্যা দ্বিতীয় আরেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সে কি মৌলিক হবে? না স্যার। তাহলে 1 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য সেগুলোকে আমরা কেটে দেই। তাহলে আমরা 2ও কেটে দিলাম, 3ও 4ও কেটে দিলাম, 5ও কেটে দিলাম, 6ও কেটে দিলাম, 7 কেটে দিলাম, 8 9 10 11 12 13 থাকে। আর কিছু থাকে না স্যার। আর কোনো মৌলিক সংখ্যা কি আমরা পাবো? না আর কোনো মৌলিক সংখ্যা আমরা পাবো না। তাহলে বুঝতে পারতেছেন 1কে কেন মৌলিক ধরা হয় না? বুঝতে পারছেন 1কে কেন মৌলিক ধরা হয় না? যদি 1 মৌলিক হয় তাহলে পৃথিবীতে আমরা কেবলমাত্র একটা মৌলিক সংখ্যাই পাবো। কারণ কি বাকি সমস্ত সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, সে যেই সংখ্যাই হোক। এই কারণে 1কে মৌলিক সংখ্যা ধরা হয় না। তবে একটা সময় 1কে মৌলিক হিসেবে চিন্তা করা হতো, এখন আর মৌলিক হিসেবে চিন্তা করা হয় না। তো আমরা শুরুতে 1কে বাদ দিয়ে দিই, 1 আমাদের মৌলিক না, কিছু না, এটাকে আমরা একপাশে সরিয়ে রাখি। এরপরে আমরা আসুন আমরা মৌলিক সংখ্যাগুলোকে একটু লিখি। যেমন ধরুন 2 লিখলাম, 3 লিখলাম, 4 2 দ্বারা বিভাজ্য, বাতিল। 5 বিভাজ্য না, 6 2 এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে 5ও বাতিল, 6ও বাতিল। 7 বিভাজ্য না, 7 আছে আমাদের জন্য। 8 বিভাজ্য, 8 বাতিল। 9 বিভাজ্য, 9 বাতিল। 10 বিভাজ্য, 10 বাতিল। 11 বিভাজ্য না, বাতিল। 12 বিভাজ্য, 2 3 4 দ্বারা বিভাজ্য, বাতিল। 6 দ্বারা বিভাজ্য, বাতিল। 13 বিভাজ্য নয়, এ থাকবে। 14 বিভাজ্য, বাতিল। 15 বিভাজ্য, বাতিল। 16 বিভাজ্য, বাতিল। 17 বিভাজ্য না, এ থাকবে। তো আমি এটা দেখালাম না, মূলত এভাবেই প্রথম দিকে বা এখন পর্যন্ত এভাবেই মৌলিক সংখ্যাকে বের করা হয় ইরাটোস্থেনিসের ছাঁকনি দিয়ে। তবে আধুনিক অনেক সূত্র আবিষ্কার হয়েছে, অনেক উপপাদ্য আবিষ্কার হয়েছে, কম্পিউটার অ্যালগরিদমের মাধ্যমে, বিশেষ ধরনের অ্যালগরিদমের মাধ্যমে মৌলিক সংখ্যা বের করা হয়। এবং এই মৌলিক সংখ্যা খোঁজা একটা বিশাল একটা কর্মযজ্ঞ, বিশাল। বুঝতে পারছেন? আচ্ছা এখানে কি কোনো প্রশ্ন আছে? এখানে কি কোনো প্রশ্ন আছে? স্যার 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা 16। স্যার ওটা কি 15টা হবে স্যার? 16 কেন 15তম কি কোথাও পাইছেন?
স্যার আমি ওই ইসের একটা বই পড়ছিলাম, খায়রুল বেসিক ম্যাথ, ওইটার ভিতরে পাইছিলাম মনের ভিতর। আচ্ছা, হয়তো আমার ভুল হইতে পারে, আমি মানে দেখে জানাবো। জি স্যার, এগুলো কি সচরাচর করা হয় না? এগুলো থেকে কম আসে, কোশ্চেন আসতো না তেমন যদিও। না 201 থেকে 300 পর্যন্ত 16টি। 1 4 5 6 7 8 10 11 12 13 15। 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি। খায়রুল ম্যাথে 15টি দেওয়া আছে আর কিছু। হয়তো মানে আমি আবারও একটু দেখে নিলাম, হয়তো ভুল হতে পারে, ওইটা ওনার প্রিন্টিং মিস্টেক হতে পারে। কারণ আমি আপনাদের, এটা তো আমার জানা ছিল, এখন আপনারা বলার পরে আমি একদম মৌলিক সংখ্যা যারা মানে একদম এই মানে আন্তর্জাতিক যে সাইট যারা মৌলিক সংখ্যাকে রেটিফাই করে তাদের সাইটেই আমি দেখলাম 25, 21, 16, 16, 17, 15 নেই কোথাও, 15 নেই কোথাও। আচ্ছা, এবার একটু একটা নোট লিখেন, যদি এটা পরীক্ষায় দেবে না, যেহেতু আমরা একটু খেটে গণিত পড়তেছি, আমরা একটু জানি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। সবচেয়ে বড় মৌলিক সংখ্যা এটা হয়তো বা পরীক্ষায় দেবে না, তারপর মানে হয়তো না পরীক্ষায় দেবে না, তারপর আমরা একটু জানি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা এটা হলো 12/9/2024 অনুসারে সর্বশেষ 12/9/2024। হ্যাঁ, এইখানে একটা অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হয় GIMPS, গ্রেট ইন্টারনেট মার্চেন্ট প্রাইম নাম্বার সার্চ। এটা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, আমি আর নেটে সার্চ দিলাম না। এটা হলো একটা অলাভজনক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান, যারা মার্চেন্ট প্রাইম নাম্বারগুলো খুঁজে বের করেন। সর্বশেষ প্রাপ্ত এখন পর্যন্ত মার্চেন্ট প্রাইম নাম্বার হচ্ছে 2^9279841-1 সংখ্যাটা কত বড় আপনারা চিন্তা করতে পারবেন না, আপনাদের কল্পনারও বাহিরে। ঠিক আছে, এইখানে মোট সংখ্যা মানে মোট অঙ্ক আছে এই সংখ্যাটিতে 41,024,320টি। গোনেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 41 কোটি। বলছেন কত কোটি? 4,01,24,320। অঙ্ক আছে এই সংখ্যাটিতে। কত বড় সংখ্যা চিন্তা করতে পারতেছেন? আচ্ছা, এখন একটা প্রশ্ন হয়তো বা আমাকে করে ফেলতে পারেন যে মার্চেন্ট প্রাইম নাম্বার কি, এই একটা প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, ওইটা মার্চেন্ট প্রাইম নাম্বার, আমি অত জটিল দিকে যাব না। এই যে 2n-1 টাইপের মৌলিক সংখ্যাগুলোকে মার্চেন্ট প্রাইম নাম্বার বলা হয় মার্চেন্টের নাম অনুসারে। অর্থাৎ আমরা যদি এরকমটা করি 2³ - 1, তাহলে 2³ কত? 8, 8 - 1 = 7। এটা আমরা এখান থেকে পেয়েছি না, এই কারণে এটাকে বলে মার্চেন্ট প্রাইম নাম্বার। আচ্ছা, তো আমরা এগুলো পেলাম, তো আমরা মোটামুটি মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা পড়ালেখা করলাম। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সলভে চলে যাব। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন সলভে চলে যাই। আচ্ছা, আসেন একদম প্রথম ম্যাথটাতেই আমরা আসি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা ওই যে আমরা ব্যাক সলিউশন করব এবং আমরা একে একে বাদ দিয়ে দেব। 92 বাদ, কেন? এটা জোড় সংখ্যা। 143 আমরা রাখতে পারি, 47 আমরা রাখতে পারি, 87 আমরা রাখতে পারি। তো যদিও আমরা জানি
যে আমরা 47 আমাদের মৌলিক সংখ্যা, 87 আমাদের মৌলিক সংখ্যা না। তো 143 এইটাও মৌলিক সংখ্যা না। তো আমরা সিম্পলি কি করব, আমরা এখানে যে কাজটা করব, 3 কত দ্বারা ভাগ করব আমরা বলেন তো? 3 এবং 7 দ্বারা স্যার। হ্যাঁ, 3 7 11 13। হ্যাঁ, তো এই 143কে 11 দ্বারা ভাগ করলেও হবে, 13 দ্বারা ভাগ করলেও হবে। এরপরে আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা? সেম আগেরটার মতো। 50-এর চেয়ে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? আচ্ছা, এই ম্যাথটা যে কিভাবে করতে হবে আপনারা কি কেউ জানেন? এই ম্যাথটা যে কিভাবে করতে হয় আপনারা কি জানেন? না স্যার। আচ্ছা, যদি না জানেন হিসাব করে বের করি এভাবে 4 4 2 2 এভাবে। আচ্ছা, এখন আমি একটু আমরা একটু ছোটবেলায় চলে যাব, ঠিক আছে? আমি একটু স্ক্রিন রেকর্ডটা অফ করব, অফ করে আমরা একটু ভিডিওতে চলে যাব। আচ্ছা, আমি ভদ্রলোককে কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তো আমি ভদ্রলোককে যদি দেখতে পান, আমার এই ভদ্রলোকের হাত দেখছেন? জি স্যার। আচ্ছা, এই একটা হাত দেখছেন? দেখছি স্যার। আচ্ছা, আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বলেন তো সেই সংখ্যা পদ্ধতিটা কি ধরনের সংখ্যা পদ্ধতি? দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, ফাইন। এখন আমরা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি ছিল, বাইনারি সংখ্যা পদ্ধতি ছিল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ছিল, বা প্রাচীন মানে ইরাকিরা ওরা 60 ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো, মানে 60। তো এই সংখ্যা আমরা যদি অন্তত 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি ব্যবহার করতাম তাহলে আমাদের গণনাগুলো অনেক সহজ হয়ে যেত। কিন্তু সেইটা না করে কেন আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করতেছে? কেউ কি একটু ক্লু দিতে পারবেন? না স্যার। আচ্ছা, এই যে মাত্র যে আমি হাত দেখালাম, এই হাতের মধ্যে ক্লু। আমাদের হাতে 1 2 3 4 5 6 7 8 9 10 হাত দেখা যাচ্ছে না? এই যে 10টা আঙ্গুল আছে আমার হাতে, এই কারণেই আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছি। আমাদের পূর্বপুরুষরা এই কারণে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমি যেটা বলবো, ওই যে আপনারা যে সিরিজটা লিখছেন মনে আছে? 4 4 2 2 3 2 2 3 2 1 মনে আছে? জি স্যার। ওটাকে একটু সামনে খোলেন, সামনে খুলে এবারে ছোট বাচ্চাদের মতো গুনেন। 4, এই যে আমি কিভাবে গুনতেছি দেখছেন? 4 4 2 2 3 2 2 3 2 1। এবার গুনেন, কয়েকবার গুনেন আপনারা? 4 4 2 2 2 2 3 বুঝছেন? স্যার আপনি আরেকবার দেখাই দেন স্যার, বুঝতে পারি। এই যে দেখানো লাগবে কিসে? এই দেখেন, এই যে এইভাবে গুনেন, এই 4 4 2 2 3 2 2 3 2 1। মোট 10টা না, আমার 1 থেকে 10 পর্যন্ত একটা, 21 থেকে 11 থেকে 20 পর্যন্ত একটা, ওভাবে গুনেন। সিরিজটা হাতে নেন, আর না পারলে এভাবে গুনেন। 4 4 2 2 3 2 2 3 2 1। 10 15টি হয়েছে স্যার মোট, ওই 50 পর্যন্ত। আচ্ছা, সেইটা আমি আপনাকে করতে বলি না, আমি বলছি যে আপনি একটু আঙ্গুলগুলো গোনেন। জি স্যার, গুনে দেখছি আচ্ছা, আপনি গুনে ফেলছেন। ওকে, ফাইন, ধন্যবাদ। তো এখন আমাদের বিষয়টা হলো সেটা হচ্ছে যে আমি কি কারণে বলছিলাম যে শুরুতে আপনাদেরকে যে আমি এটা সিঙ্গেল ডিজিট হিসেবে মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন কেন সিঙ্গেল ডিজিট হিসেবে মুখস্থ করতে হবে? এই গুণা কিন্তু আমি ধরবো, বুঝতে পারছেন? পরের দিন কিন্তু এই গুণা ধরবো, প্রয়োজনে হাতের উপরে লিখে লিখে তারপরে গুনবেন। এখন বিষয়টা হলো কি, এটা হচ্ছে আমাদের 1 থেকে 10 এই ভাগে।
এই ভাগে হচ্ছে আমাদের 11 থেকে 20, এই ভাগে হচ্ছে আমাদের 21 থেকে 30, এই ভাগে হচ্ছে আমাদের 31 থেকে 40, এই ভাগে হচ্ছে আমাদের 41 থেকে 50। বুঝতে পারছেন? তো যখন আমি 4 বলবো তার মানে কি আমার 1 থেকে 10-এর সংখ্যা আছে কয়টা? মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। যখন আমি 11 থেকে 20 বলবো তখন আমার এখানে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টে। বুঝতে পারছেন? তবে এইটাকে আমরা গণার প্র্যাকটিস করাই, আমি গণার প্র্যাকটিস করাই। বাংলাদেশে কেউ আপনাদেরকে এই গণা শেখাবে না, আর কোনো ক্লাসে এই গণা পাবেন না, কিন্তু আমার সাথে ক্লাস করলে আমি এই গণাটা শিখাই এবং এটা আমাদের শিখতে হবে। এটাকে আমরা গোনা করাই, এই বাঁ হাত দিয়ে গোনাটা করাই, কারণ আমি ডান হাত দিয়ে লিখবো, তো আমি বাঁ হাত দিয়ে হিসাব করব 4 4 2 2 3। বুঝতে পারছেন? তো এবার আসুন, আমি যে ম্যাটটাতে গিয়েছিলাম, আমি একটু ভিডিওটা বন্ধ করব, ভিডিওটা বন্ধ করে আমি আবার স্ক্রিন শেয়ারে চলে যাব। কারো বুঝতে সমস্যা থাকলে বলেন। না স্যার। আচ্ছা, তা আমি এখন একটু স্ক্রিন শেয়ারে এইখানে আসি। 50-এর চেয়ে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? দ্যাটস না, তো 50-এর থেকে ছোট আমার যদি এটা ঠিকমতো প্র্যাকটিস থাকে, আমি লিখবো 1 থেকে 50, মানে আমার 50 ব্যবধানে যাব আমি। এবার আমি হাতে গুনি 4 4 2 2 3। বোঝা গেছে? 4 4 3 2 2। তাহলে 4 4 8, 8 3 কত? 11, 11 আর 4 কত? 15। তাহলে এবার বুঝতে পারছেন যে কেন আমি আপনাদেরকে ওইটা ওভাবে না গুনিয়ে হাতে গুনিয়েছি। একটা কারণ ছিল, সিঙ্গেল ডিজিট হিসেবে এটাকে আমি গুনিয়েছি বা মনে রাখার কথা বলেছে। আচ্ছা, পরের ম্যাথটিতে আমরা আসি। বিশের চেয়ে বড় এবং 200-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা আছে? আচ্ছা বলেন তো, 10 সেকেন্ডে বলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 সেকেন্ড শেষ, আপনারা পারলেন না। আচ্ছা, আমরা সিম্পলি যে কাজটা করব, প্রথমে 8 বাদ দিয়ে দেব স্যার। হ্যাঁ, প্রথমে আমরা 1 থেকে 200 লিখব। 1 থেকে 200 মৌলিক সংখ্যা আছে 25 আর কত? 21। তার মানে কয়টি? 46টি। আর আমাদের 1 থেকে 20 এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। 1 থেকে 20 মৌলিক সংখ্যা আছে কয়টি? 4 আর 4 8, বিয়োগ দিয়ে দেন, কত আছে? 38। 10 সেকেন্ড লাগে না। আমি কথা বলছি আপনাদের, এরপরে মনে হয় 10 সেকেন্ড লাগে না। বুঝতে কি সমস্যা আছে? না স্যার। কি আগের চেয়ে কি ভালো বোঝেন না আগের চেয়ে খারাপ বোঝেন? একটু তো কিছু তো বলবেন। ভালোই বলি, অনেক ভালো। আপনাদের তো আপনাদের একটা অভ্যেস আছে যে আমরা ওই 200 টাকায় 300 টাকায় কোর্স করা লোক, তো আপনারা এই দেখা যায় যে মানে আপনাদেরকে কি বলবো, আর ভালো পড়াইলেও আপনাদের ভালো লাগে না, একটু খারাপ পড়াইলে মনে হয় আপনাদের খারাপ লাগে, সেরকমটা নাকি? না স্যার, বলছেন ওই 300 টাকার কোর্স ওই 300 টাকাই যায়। আপনি যদি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে চান, মানে হাফ বিরিয়ানির দাম প্রায় 300 350 টাকা পড়ে। আর বাংলাদেশে 40 টাকায় বিরিয়ানি পাওয়া যায় না? জি স্যার, হায়দ্রাবাদে তো খাইনি স্যার। এবার আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা? সেম, এটা আমি করাবো না। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই যে জায়গাটুকু নিয়ে আপনারা পড়বেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা বইলে প্রথমে দাগাই আসবেন, হয় 223 বা 229 দাগাই আসবেন। বাসায় এসে দেখবেন যে রেজাল্টও মিলছে, কিন্তু পরীক্ষার পরে আপনার রেজাল্ট আসে না, তখন তো গালাগালি করবেন, হয় পিএসসি বা এনটিএসসি এরা টাকা খেয়ে আপনার রেজাল্ট গুম করে দিয়েছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না? আমি তো দেখতে দেখা যাচ্ছে তো স্যার ওনাদের। আচ্ছা, আমি একটু চেক করে নিই। স্যার দেখা যাচ্ছে, নেটে প্রবলেম হলে তখন দেখা যায় না। আমারও প্রবলেম হয়েছে স্যার, এবার দেখতে পাচ্ছি স্যার। এবার একটু নেটে মেবি প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই জায়গাতে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আমার বারবার পরামর্শ থাকবে, প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
যদি প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত না পড়েন তাহলে আপনারা ঝামেলা করে ফেলবেন। এখানে বলছে নয়, স্যার আমি এরকম বলবো। নয়। যারা একবার দুবার পরীক্ষা দিয়েছেন তাদের এই ধরনের অভিজ্ঞতা আছে। আমার হলো স্যার। আচ্ছা, এরপরে আসেন আরেকটা ম্যাথ বলছে 2 এবং 32-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। 2 এবং 32-এর মধ্যে। আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু 2 বলছে, লোয়ার লিমিট কত? 2। তো আমরা একদম 1 থেকে যাই। 1 থেকে আপার লিমিট কত আমাদের? 32 বলছে না? আগে আমরা 1 থেকে 30 পর্যন্ত লিখি। তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি আমাদের? তাহলে 4 4 4 4 2 2। 10টি। তারপরে এক তারপরে এক টোটাল 10 এখান থেকে 2 বাদ দেবো আর আচ্ছা, একটু আমি আসি। এরপরে আমার আপার লিমিট, আমার তো 32 রয়ে গেছে তাই না? তো 30-এর পর আরেকটা মৌলিক সংখ্যা আছে 31, সেটা কত? 1। তাহলে আমার মোট মৌলিক সংখ্যা আছে 11টি, কিন্তু এখানে অ্যান্সার কারেকশন করা হয়েছে 10টি। আচ্ছা, আর মিস্টার আমিনুল আমাকে একটা প্রশ্ন করছেন যে স্যার ওই 2 কি বাদ দেবো কিনা। এখন আপনাদের জেনারেল সেন্সে কি বলেন, 2 কি বাদ দেবো? জি স্যার, বাদ হবে। জি স্যার, বাদ এর মধ্যে বলছে বাদ যাবে স্যার। 2 বাদ এখান থেকে দেবো আমরা কেন? স্যার মধ্যে বলছে তো। হ্যাঁ, 2 এবং 32-এর মধ্যে, 2 নয় তো। 2 এবং 32-এর কি বলছে? মধ্যে। মধ্যে বলছে। আচ্ছা, যদি মধ্যে বলে থাকে তাহলে আমরা কি করব? প্রান্তীয় দুইটাকে, হ্যাঁ হ্যাঁ, প্রান্তীয় দুইটাকে আমরা বিবেচনা করব না। যদি মধ্যে বলে তাহলে আমরা প্রান্তীয় দুইটিকে বিবেচনা করব না। বিষয়টা কি? যদি মধ্যে বলে আমরা প্রান্তীয় দুইটাকে বিবেচনা করব না। তারা আমাকে যদি 2 এবং 32 বলে দিয়েছে, মধ্যে বলে দিয়েছে, তাহলে আমরা এই প্রান্তীয় দুইটিকে আমরা বিবেচনা করব না। বুঝা গেছে? তো আমরা যখন 1 থেকে 30 হিসাব করছি, মাঝখানে আমাদের কি 2 চলে আসছে না? ওই 2কে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে মোট পেয়েছি আমরা 11টি, আর 2 এর জন্য 1টি। তাহলে আমাদের মোট হবে কয়টি? 10টি। ঠিক আছে? আচ্ছা, এটা মনে হয় বুঝাতে পেরেছি। কেউ বুঝতে না পারলে বলেন। স্যার বুঝা গেছে স্যার। হ্যাঁ, 10 এবং 30 এটা আপনারা বাসায় করবেন। এবার দেখেন 1 থেকে 100, 25 এ মুখস্থ, 1 থেকে 30 পর্যন্ত। এবার দেখেন পর্যন্ত বলছে না? যদি পর্যন্ত বলে থাকে তাহলে আমরা কি করবেন? 31 সম্মিলিত। হ্যাঁ, প্রান্তীয় দুইটাকে আপনারা বিবেচনা করবেন। তাহলে 1 থেকে 30 আমাদের কত? 10টি। 10টা। এরপর এর পরেরটাতে আসেন। বলছে 1 থেকে 31 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। এবার কি আমরা 11টি। এবার কি 31 কে বিবেচনা করতে পারবো? না স্যার। জি এই হ্যাঁ, পর্যন্ত। জি স্যার, পারবো স্যার। স্যার পারবো, পর্যন্ত বলছে। এবার পরের সংখ্যাটিতে আসেন। 100 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কতটি? তাহলে আমার লোয়ার লিমিট কত? আমার লোয়ার লিমিট হচ্ছে 100, আপার লিমিট হচ্ছে কত? 110। তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি আমাদের? 4টি। আচ্ছা, পরের ম্যাথটিতে আসি আমরা। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে একটু খেয়াল করেন, আমাদের আপার লিমিট হচ্ছে 80 আর লোয়ার লিমিট হচ্ছে কত আমাদের? 60। তো 60 থেকে বড় মৌলিক সংখ্যা কোনটা? 61। আর 80 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 89। এবার বিয়োগ দেন, কত আসে? 89 হবে কি হবে স্যার? 79। ভুল বলে ফেলছেন। তাহলে কত আসবে? 18। বুঝতে কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা, বুঝতে যদি সমস্যা না থাকে পরের ম্যাথটিতে আসুন। 30 থেকে 90 এটা আপনারা নিজেরা করবেন। 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা সিরিজ মুখস্থ করিয়ে দিয়েছে, ওইখান থেকে করবেন। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অঙ্ক
নিজেরা করবেন। 100 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? আচ্ছা, তাহলে 11 থেকে 10, 11 থেকে 60 একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 60। তাহলে একক স্থানীয় অঙ্ক 9 আছে কত? 19। তারপর আছে কত? 29। 39 কি হবে? না, হবে না। 49 কি হবে? 50 হবে না স্যার। হবে না। তাহলে এই দুইটা কি করব আমরা? এই দুইটা আমাদের জন্য বাদ। তারপরে আছে কে? 59। যোগ করেন সবগুলোকে। 3 নং 27, 27 7, হাতে থেকে আমার 2, 5 আর 2 7, 7 আর 2 9 আর 1 10, 107 হইছে? জি স্যার। আচ্ছা, আমরা পরের ম্যাটটিতে যাই। এই 43 থেকে 60 ওই সেম হাতে গুনে গুনে বের করবেন। একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, আমি এটা একটু শেষ করি। আচ্ছা, এরপরে আসেন 3টি মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল। এটা মাঝে মধ্যে পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। 3টি মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91, শেষ দুইটির গুণফল 143 হলে সংখ্যা তিনটি কত? 91, 143। আমরা মৌলিক সংখ্যা 3টে ধরি x, y, z। ঠিক আছে? তাহলে আমাদের x ইন্টু y প্রথম দুইটার গুণফল কত? 91। আর শেষ দুইটার গুণফল কত? yz সমান কত? 143। সরি, আমি এখানে একটু ভুল করে ফেলেছি, বাংলা ইংলিশ মিলিয়ে ফেলেছি। আচ্ছা, তো যাদের অঙ্ক করার প্র্যাকটিস আছে তারা মানে এটাকে বের করে ফেলতে পারছেন। 7 ইন্টু 13 আর এটি সমান কত? 11 ইন্টু 13। ঠিক আছে? তাহলে সংখ্যা 3টা আমরা কত পেলাম? 7 পেলাম, 11 পেলাম, 13 পেলাম। তবে এইটা বের করার আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি একটু দেখিয়ে দিয়েছি। এইখানে যে আমরা মাঝের সংখ্যা ধরছি কোনটাকে? y কে ধরছি না? মাঝের সংখ্যা যদি y ধরে থাকি তাহলে মাঝের সংখ্যাটি আটু ভাঙ্গা দ একটা শিখেছিলেন না আপনি? না না, এটা এখানে খাটবে না, এখানে খাটবে না, এটা এইখানে না। তাহলে মাঝের সংখ্যাটি হবে, মাঝের সংখ্যা আমি সাইডে লিখলাম, মাঝের সংখ্যাটি হবে, মাঝের সংখ্যাটি হবে গুণফল দ্বয়ের গসাগু। একটু খাতায় লিখে রাখেন, গুণফল দ্বয়ের গসাগু। মাঝের সংখ্যাটি হবে গুণফল দ্বয়ের গসাগু। ঠিক আছে? তো মাঝের সংখ্যা কোনটা? মাঝের সংখ্যা আমরা y ধরছি না, তাহলে y হবে কি? 91 আর 143-এর গসাগু। এখন আপনারা গসাগু করেন, করতে থাকেন, গসাগু করে বের করে ফেলেন, ফেলে আমাকে জানাইয়েন। হ্যাঁ, এবার আমাদের মোটামুটি এই আমাদের মৌলিক সংখ্যা শেষ। ঠিক আছে? তো আজকে 10:26 বেজে গিয়েছে। আপনারা একটু খাতায় লিখুন কৃত্রিম সংখ্যা, সরি যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা, যদিও এটাকে যৌগিক সংখ্যা বলা হয় না, এটাকে বলে কৃত্রিম সংখ্যা। খাতায় লিখুন কৃত্রিম সংখ্যা। কৃত্রিম সংখ্যার ইংলিশটা লিখেন কম্পোজিট নাম্বার। কম্পোজিট মানে কৃত্রিম সংখ্যা না, ওটাকে বলে যৌগিক সংখ্যা বলা হয়। যৌগিক সংখ্যা, অনেক সময় কৃত্রিম সংখ্যা বলা হয়, কিন্তু মানে অধিকতর শুদ্ধ বা শুদ্ধ হচ্ছে যৌগিক সংখ্যা। কম্পোজিট নাম্বার। কে বলছেন কম্পোজিট নাম্বার? কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বার কি? স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা মৌলিক সংখ্যা এবং 1 বাদ দিলে যা থাকে তাই কি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আর 1 বাদ দিলে যা থাকে তাই কি স্বাভাবিক সংখ্যা, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যাটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি করতে পারি আমরা? যৌগিক সংখ্যা তাহলে কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে না? যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাদেরকে বলা হয় কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আচ্ছা, এটা আমি এখানে বলে দিলাম, এটা তো ইসে থাকবে, রেকর্ড থাকবে, আপনারা একটু দেখে নেবেন।
এটা না তুললেও চলবে। আচ্ছা, এরপর আমি আরেকটুকু পড়িয়ে দিই। আপনাদের কি 10:30 বেজে গেছে? আপনাদের কি প্রবলেম হচ্ছে? না স্যার, আচ্ছা, না, স্যার। যদি প্রবলেম যদি না হয় তাহলে আমি আরেকটুকু পড়িয়ে দেই। আমি একটু পড়িয়ে দেই। সহমৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার, এখান থেকে পরীক্ষায় আসে। সংজ্ঞা আমার ক্লাস তো রেকর্ড থাকবে, ওইখান থেকে আপনারা সংজ্ঞাটা দেখে নেবেন। আমি শুধু একটু বলে দিই। আচ্ছা, সহমৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার ধারণা কি আছে কারো? জি স্যার। বলেন দেখি, সহমৌলিক সংখ্যা কাকে বলে? স্যার, যে সকল সংখ্যাকে শুধু এক দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না। কো প্রাইম নাম্বার। যে সংখ্যাগুলো মূলত স্যার পরপর দুইটি সংখ্যা কিন্তু কাটাকাটি যায় না, আচ্ছা, মানে একটা সংখ্যাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না, আমার ওইটাই এরকম লাগবে। সংখ্যা হচ্ছে সহমৌলিক আপনি সংখ্যা। যেটা বলছেন ওইটাই আমার লাগবে। সহমৌলিক সংখ্যাটা হলো দুইয়ের অধিক সংখ্যা, যে সমস্ত সংখ্যার মানে এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাদের এক ব্যতীত আরও সাধারণ উৎপাদক থাকে, তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। এই সহমৌলিক সংখ্যা দুইটা মৌলিক হতে পারে, আবার দুইটা মৌলিক না হলেও হয়। যেমন আমি যদি বলি 13 এবং 17, এরা পরস্পর সহমৌলিক, ঠিক আছে? আচ্ছা, সরি আমি সংখ্যাটা একটু ভুল বলে ফেলছি আপনাদের বলা অনুসারে। দুইটি মানে একের অধিক সংখ্যা বা দুই বা ততোধিক সংখ্যা যাদের এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, কমন সাধারণ উৎপাদক নেই। জি স্যার। কমন বলে সাধারণ বলা লাগে, তাদেরকে বলা সহমৌলিক সংখ্যা। তাহলে 13 এবং 17 এটা কি সহমৌলিক? এবং তাদের পার্থক্য কি 2 থাকে স্যার? হ্যাঁ, পার্থক্য কি 2 থাকে? পার্থক্য না, সেটা পার্থক্য 2 থাকলে এটা হচ্ছে মৌলিক দ্বিজোট। 15 এবং 17 এরা সহমৌলিক, কারণ এক ব্যতীত সাধারণ উৎপাদক নেই। 12, 25 এইটাও সহমৌলিক। 5টা তো হয় স্যার। হ্যাঁ, যে কোনো দুইটি মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক হবে। 12, 25 এটাও সহমৌলিক সংখ্যা। কেন? কারণ এদের ভিতরে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। এখন এটাকে বের করব কিভাবে? এটাকে বের করার সিম্পল উপায় হচ্ছে সংখ্যা দুইটাকে আমরা উপরে নিচে লিখবো, উপরে নিচে লিখে দেখবো যে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না। না, শুধু এক দিয়ে ভাগ করা যায়, অন্য কোনোটা দিয়ে ভাগ করা যায় না। এবার একটু বলেন তো, 12 এবং 27 এটা কি সহমৌলিক সংখ্যা হবে কিনা? আর 12 তো অন্য দিয়ে ভাগ করা হবে। হ্যাঁ, হবে না, হবে না স্যার, হবে না স্যার। 3 দিয়ে ভাগ করা যাবে। রাইট, উপরে 12 লিখবেন, নিচে 27 লিখবেন। এবার কাটাকাটি করেন, ভবের কাটা কাটেন, দেখেন। স্যার, এই সহমৌলিকগুলোর সংখ্যাগুলো সবগুলোই কি মৌলিক সংখ্যা হবে স্যার? না, মৌলিক সংখ্যা হবে না। মৌলিক হতেও পারে, নাও হতে পারে, ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওই যে শারমিন আপা যেটা বলছিলেন যে আমরা কাটাকাটি করতে পারবো, কাটাকাটি করতে পারবো না। হ্যাঁ, যদি কাটাকাটি করতে পারি তাহলে ভালো, মানে তাহলে আর সহমৌলিক হবে না। আর কাটাকাটি না করতে পারলে সহমৌলিক হবে। শুধু এক দিয়ে ভাগ করা যাবে। 3 দ্বারা কাটতে পারি, তাই না? 3 দ্বারা কাটলে 3 নং 27, আর এখানে কত? 3 4 12, এটা সহমৌলিক না। আর যে কোনো দুইটি মৌলিক সংখ্যা সর্বদা পরস্পর সহমৌলিক হবে। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, বোঝা গেলে আজকে আর এই পর্যন্ত পড়াবো না। আচ্ছা, এবার একটু বলেন